ধরেন আমার হাজবেন্ড আমাকে কখনোই বলে নাই তোমাকে আজকে সুন্দর লাগতেছে। এটা যে আমাকে এত কষ্ট দিত, তো জামাইটাই বলি যে আরে যাও মিয়া, তুমি ধরাই লাগবে না, আমার ভিডিও আমি নিজে করবো। তাহলে রাস্তাঘাটের কন্টেন্ট শুট কি করে আপনার? মাঝে মধ্যে ফরেনার টরেনাররা হাঁটে যায় না, বুঝু হুসিউ যারে পাই তারে ধরে কন্টেন্ট বানাই ফেলি। আসলে এত অনেস্ট হয়ে লাভ কি? আসলে অনেস্টের কোনো দাম নাই। অনেকে দুর্বলতা মনে করে, অনেকে মনে করে যে নেকা ষষ্ঠী। গিভ মি ওয়ান এক্সাম্পল। ক্যামেরাটা অন হবে, পটপট পটপট করে মুড়ি ভাজে না, কুটকুট কুটকুট কুট করে শব্দ হয়, আরে রাখি তুমি বেস্ট। পরে একটু পরে দেখলাম কি সে বলছে আচ্ছা দেখো না রাখি আমার কেন ভিউ হচ্ছে না। তখন আমি বলছি মামা তোমার তো ঝামেলা আছে। আপনার লাইফে কষ্ট থাকলেও আপনার আশেপাশে যারা আত্মীয় স্বজন দে আর ভেরি ওয়েল এস্টাবলিশড বা রিচ, আত্মীয় স্বজনদের মাঝেই আপনি এমন একটা বৈষম্যের শিকার হয়েছেন যেটা হওয়া আপনি এক্সপেক্টই করেন নাই। একজনের জন্য জামা দিলে আমার জন্য দেয় না, ওয়াজ টু মাচ মানি। এটা খান নয়জি। সো রেহানা রাখি, কি অবস্থা আপনার? বিন্দাস। আমি শুরুতে একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে ইউ হ্যাভ আ লট অফ এনার্জি। মানে ভিডিওতে দেখলে মনে হয় যে এনার্জির একদম পুরা গুদাম নিয়ে আছেন আপনি। এত এনার্জি কই থেকে আসে? নাকি ক্যামেরা দেখলে এমনি বের হয়েছে? ক্যামেরা দেখলে তাই এমনিতে না? না, এমনিতে না। এমনিতে সারাদিন আমি শুয়ে বসে সারাদিন কথা না বলেও আমি থাকতে পারবো, বাট ক্যামেরাটা অন হবে, পটপট পটপট করে মুড়ি ভাজে না, কুটকুট কুটকুট কুট করে শব্দ হয়, একদম আমার মুখ থেকে নন স্টপ কথা বেরোতে থাকবে। তখন কি ডিফারেন্ট একটা ক্যারেক্টার আপনার ভিতরে ভর করে? ডিফারেন্ট আপনি কি বুঝেন যে কেন হইতেছে, কি হইতেছে, নাকি না এমনি। ইভেন আমি কোনো একটা ভিডিও পোস্ট করে দিচ্ছি, আমি নিজেও জানি না যেটা আমি কি করছি। যখন দেখি যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে বা অডিয়েন্স আমাকে এত বেশি লিখতেছে, না আমি কি করছি দেখি তো জিনিসটা আবার দেখি, ও এটা করছি, আল্লাহ এটা ভাইরাল হয়েছে, তাহলে নেক্সট ডেটা আমাকে আবার করতে হবে, এরকম। না, আমি ভাবছিলাম আপনি হয়তো ছোটবেলা থেকে এরকম ছোটবেলা থেকে এরকম চঞ্চল। চঞ্চল। তাই যে বললেন আপনি ক্যামেরা দেখলে এরকম করে। ক্যামেরাতে আমার হচ্ছে অরিজিনাল ক্যারেক্টারটা বের হয়, বাট ছোটবেলা থেকে আমি একটু ফান টাইপের, একটু কুটনি টাইপের, একটু কাজিনদেরকে নিয়ে ইচিং পিচিং এরকম টাইপের ছিলাম আর কি। গিভ মি ওয়ান এক্সাম্পল যে আপনি ছোটবেলায় কোন কাজ করছেন যেটা নিয়ে আপনার কাছে মানে প্রচুর ঝামেলা হয়েছে বা আমার ছোটবেলা আমার কাজিনে আঁক যেটাকে গ্যান্ডারি বলা হয়, তা আমার কাজিনরা লাগাইছিল গ্যান্ডারি। তো আমি ওদের উঠানে যখনই যাই দেখি যে আঁকগুলা মানে বড় হচ্ছে, আর আমার শুধু লোভ পড়তেছে কবে এই আঁক আমি একটা চুরি করে খাবো। তা আমার কাজিন আমার বলতেছে এই তুই এনে আঁকে এখানে মধ্যে নিরসত কিনলা কুইও লেগেন খবরদার তো তু 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 নজর লাগি যাবো কই আঁকে এখান তোরে দন যেতে না গো। আচ্ছা ঠিক আছে। রাত্রে আমার 2 বোন মিলে আমি আঁক চুরি করতে চলে গেছি। আঁকটা এখনো মানে পাকেই নাই, রাত্রে কেটে নিয়ে চলে আসছি। তো কেটে তখন ল্যাংটা চোর খুব মানে গ্রামে খুব ল্যাংটা চোর বাইরেছে এরকম ছিল, ও মানে আতঙ্ক ছিল অলরেডি। আতঙ্ক ছিল। তো আমি আঁকটা যখন চুরি করে নিয়ে আসছি, সকালবেলা তো আমার কাজিনটা বুঝে গেছে যে আঁক আমি চুরি করছি, আর ওই আঁকের ভাগিদার ছিল আমার আরেকটা কাজিন, সে লাগাই দিচ্ছে যে রাখি রাখি তোদের আঁক চুরি করছে। পরে ওই আঁকটা নিয়ে বিশাল দ্বন্দ্ব হয়েছিল। পরে আঁকটা খাইতে পারি নাই, আমি পুকুরে ফালাই দিছি যেন মানে কোনো জায়গায় সাক্ষী না থাকে। এটা আমাকে সব সময় মনে করায়। চোরে চোরে মাসতুতো ভাই তো হইলো না, আপনি যার সাথে চুরি করছেন সেই ফাঁসে। সেই ভাষায় দিছে সেই ভাষায় দিছে। এরকম হয়েছে রিয়েল লাইফে কখনো যে ভাবছেন যে এর সাথে ক্রাইম পার্টনার করলে হয়তো বা এর সাথে পার্টনারশিপ করলে আমার ভালো হবে, বাট আলটিমেটলি ওই আপনাকে হয়েছে। প্রফেশনাল লাইফে প্রফেশনাল লাইফে আমি কাউকে একটু জায়গা দিই না। প্রফেশনাল লাইফে আমার বন্ধু বা আমার কলিগ যেটাই হোক, একটা জায়গা থেকে আমি স্টপ রাখি। কারণ ধরেন আপনি আমার বন্ধু, আপনিও সেম প্রফেশনে আমিও সেম প্রফেশনে, তখন আমি হয়তো আমার বলবো যে আরে তোমার মতো কেউ হবে না, বিন্দাস চালাই যাও, আরে রাখি তুমি বেস্ট। পরে একটু পরে দেখলাম কি সে বলছে আচ্ছা দেখো না রাখি আমার কেন ভিউ হচ্ছে না। তখন আমি বলছি মামা তোমার তো ঝামেলা আছে, তুমি ভিউর জন্য আমার কাছে আসতেছো, দেন শেষ। কাট আউট। মানে যখন আপনি বুঝেন যে এখানে স্বার্থ আছে বাস। আমি নিজেও স্বার্থবাজ। আমি সময়ে মানে আমার স্বার্থটা হচ্ছে সঙ্গ। আমি একটা মানুষকে যদি বন্ধু হই ভালো লাগে, আমি কথার স্বার্থটা নেই, কিন্তু কাজের স্বার্থ আমার মানে কারো দরকার নেই আমার। এখানে আমি একটা পয়েন্ট আপনাকে জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যখন মানুষ ফেমাস হয়, আশপাশে যখন অনেক মানুষ থাকে, তখন অনেক মানুষ কিন্তু পাম্পট্টি দেয়। হ্যাঁ তুমি মানে আপনার যে খারাপ জিনিস সেটাও নোটিস করাবে না, ওটা নিয়েও বলবে যে ডু ইট। তো এটাতে বায়াসেও অনেক সময় অনেকে ভুল ডিসিশন নেয়, অনেক কিছু করে। আপনার কাছে কি ওই জায়গাটা মনে হয়েছে যে মানুষ পাম্পট্টি দিতেছে কিন্তু আপনি করতেছেনও পাম্পট্টিতে ফ্লোতে, বাট করা ঠিক হইতেছে না? হ্যাঁ মনে হইতেছে, কিন্তু আমি পাম্প শুনি না। আমি আমি বললাম না, আমি একদমই একটা জিনিস। তো সেটা হচ্ছে আমাকে ধরেন আমার কোনো একটা ভিডিও, আমার একটা ভিডিও আছে কাঁঠাল নিয়ে আমি রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, এরকম হইছে হাইসি রাইসি 140 শিওরি দিয়ে আগে কাঁঠাল কিনছি।
তো এই ভিডিও দেখে আমাকে অনেকে আমার কমেন্টসে লিখছিল যে এই কি এই মেয়েটা কি পাগল, বিদেশের কৃষ্টি কালচার সব নষ্ট করে ফেলতেছে, বাঙালি শাড়ি পরে কাঁঠাল নিয়ে দৌড়াচ্ছে, এটা তো ক্যারেক্টার। তো আমার সাথে বসে আমাকে বলতেছে যে ওয়াও তোমার এত ভিউ হইছে, তোমার সাথে হবে না। একটু পরে তারাই হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করতেছে, আমি কি রেহানার মতো ভিডিও বানায় ভাইরাল হব না? কিন্তু আমি এদেরকে মনে করি যে এরা সামনে এক ধরনের কথা বলে, পিছনে এক ধরনের কথা বলে, আবার এভারেস্ট কফির টেবিলে আপনি যখন বসতেছেন সবার সামনে এক ধরনের কথা বলতে, এই ধরনের মানুষকে আমি খুব ভালোভাবে চিনি, যার কারণে আমি পামে কখনো গলি না। আমি বরঞ্চ জিজ্ঞেস করি, আচ্ছা আমার, আমি আপনাকেও জিজ্ঞেস করছি যে আমার কি করাটা উচিত। আমি অডিয়েন্সের কথা নেই, তো আমি বুঝি যে অডিয়েন্স আমাকে কি কেমন চোখে দেখে বা আমার কাছের মানুষ আমাকে কিভাবে দেখছে, ওইটা দেখে আমি চলার চেষ্টা করি। কিন্তু দিন শেষে তো আমরা সবাই ভিউ ব্যবসায়ী, ভিউর জন্য দৌড়াই, এটা কেউ স্বীকার করে না, আমি স্বীকার করতেছি। তো আমিও চাইবো যে অলওয়েজ মাই ভিডিও রিচ থাকুক, যার কারণে আমি অনেক সময় অনেক ধরনের ভিডিও বানাই। বেশি সত্যি কথা বলে ফেললাম। বেশি সত্যি কথা হয়ে গেছে, বাট এটাই আপনার হচ্ছে প্লাস পয়েন্ট যে আপনি যেরকম সেরকমটাই আপনি হচ্ছে ইন্টারভিউসগুলোতে বা কনভারসেশনগুলোতে ওভাবেই কথা বলেন। সো এই যে অনেস্টিটা, মনে হয় এই অনেস্টিটা অনেকে পছন্দ করে, বাট এই অনেস্টিটাই হয়তো কিছু সময় আপনাকে ভেজালেও ফেলে দেয়। সো তখন কি মনে হয় না যে এত অনেস্টের লাভ কি? আমার কাছে মনে হয় যে আসলে এত অনেস্ট হয়ে লাভ কি? আসলে অনেস্টের কোনো দাম নাই। এই দুনিয়াতেও নাই। আমার কাছে মনে হয় যে আমি ধরেন আম খুব অনেস্ট মানুষ। আমাকে যদি আমি যদি সাপোজ আপনাকে আমার ভালো লাগছে না, আমি ডাইরেক্টলি ইগনোর করব। ১ বার করব, ২ বার করব, ৩ বার আমি সুন্দরভাবে বলব যে আপনাকে আমার ভাল লাগতেছে না। একদম ডাইরেক্ট আমি এরকম। আর আবার যদি আপনাকেই আমার ভাল লাগে, তখন আমি বলব আমার ভাল লাগতেছে, ভাল লাগতেছে, ভাল লাগতেছে। তো আমার এই অনেস্ট জিনিসটা অনেকে পাগলামি মনে করে। আমার এই অনেস্ট জিনিসটা অনেকে দুর্বলতা মনে করে। অনেকে মনে করে যে ন্যাকা ষষ্ঠী, আর কিচ্ছু না। এটা অনেস্ট কথা বলা। এক্স্যাক্টলি। সো এই অনেস্ট পয়েন্ট অফ ভিউতে আপনি যখন নিজের স্ট্রাগলের কথা বা কষ্টের কথা হ্যাঁ। বলেন, হুম। তো ওই জায়গাতে আমার কি মনে হয় যে যখন একটা মানুষ, আর পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, আমার কাছে মনে হয় যে কষ্টের কথা সবসময় বললেও সমস্যা। বললেও সমস্যা। ঠিক আছে? কিছু মানুষ থাকবে যারা আপনার কষ্ট শোনার জন্য আপনার পাশে ঘুরঘুর করবে। হুম, তারা আপনাকে ফেক সিম্প্যাথি দিবে। বাট হুম। ভিতরে, ভিতরে তারা অনেক মজা পাবে। মজা পাবে। হুম। ঠিক আছে? এবং তারা হ্যাঁ, আপনার কষ্টের কথা শোনার জন্য বারবার আপনাকে খোঁচাবে। হ্যাঁ। মানে আমি তো আছি, আমি আছি। বাট দে উইল ডু নাথিং। দিন হুম, শেষে আপনাকে একাই রেখে দিবে। হুম। বাট তারা ওইটা শুনে একটা শান্তি পাবে। শান্তি পাবে। আপনার কাছে ওরকম মনে হয় না কিছু? হ্যাঁ, মনে হয়। মনে আমি আমার আমি ওই যে বললাম না আমি খুব ফ্রেন্ডলি। ধরেন আপনি আমার সাথে ১ ঘন্টা বসে কথা বলবেন। আমি সুন্দরভাবে পটপট, পটপট, পটপট করে সব বলব। এটা হইছে, ওইটা হইছে, এটা হইছে, ওইটা হইছে। কারণ আবার আমি মানুষ চিনে কথা বলি। হুম, সবার সামনেও বলি না। হুম। তো সেই জায়গা থেকে আমার কষ্টের কথা, আমার একদম ম্যারাথন যে কথাগুলো, এগুলো আমি কখনো নেভার এভার কখনোই কারো সঙ্গে আমি শেয়ার করি নাই। আমি বিদেশের লাইফটা দেখাইছি। এটা ধরেন যে আমার মতো আরো ১০ জনের লাইফ। আ আম আ আমি যে লাইফটা দেখাই আমার বিদেশে, ওটা আমার অরিজিনাল, আমি এরকমই থাকি বিদেশে। সো আমি রিচ না। তো সো আমার রিচ দেখানোর কোনো অপশন নাই। আমি যেটা করতেছি আমি সেটা দেখাই। তো সেটাকে অনেকে আমি কষ্ট শেয়ার করি। এখন আমি যখন ধরেন আমি রান্না করতেছি আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আমি ওই টাই দেখাচ্ছি যে আমি পেঁয়াজ কাটতে গিয়ে আমার চোখ দিয়ে পানি বেরোচ্ছে। আবার ওই পেঁয়াজ কাটাটা হয়তোবা অন্য একজন কনটেন্ট দেখাচ্ছে, গান বাজতেছে, খুব ইমোশনালি কান্না করতেছে, একটু পরে দেখাচ্ছে পেঁয়াজ কাটতেছে। একেকজন একেকভাবে প্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে আমার কষ্টগুলো একদম থাকে। যে আমি হান্ডি ধুইতেছি। আমি অত গোছানো কনটেন্ট বানাই না। আমার সব দেখবেন যে আরে করতেছি, খাইতেছি, মেক্সি পইড়া, ট্রাউজার, প্যান্ট শার্ট পইড়া ভিডিও বানাচ্ছি। আবার একটু সাজলে তখন আমি সাজের ভিডিও খুব কম দিই। যার কারণে অডিয়েন্স মনে করে ইতিমনে সাজেই না। মানে এই যে অলওয়েজ এরকম থাকে, সাজে না। তো এখন অডিয়েন্সকে আসলে আমার বুঝাইতে হবে যে না আমি একটু সাজি আপু। না, এমনি রিয়েলি সাজুগুজু করেন অনেক নাকি? আমি অলওয়েজ উইদাউট মেকআপে শুধু লিপস্টিক পরে হাঁটি। এমনি আর কিচ্ছু করা হয় না। আমার মনে হয় যে প্রতিদিন যদি আমি সাজি আমার অনেক মেকআপ কিনতে হবে। কারণ আমি মাসে যদি আমি ৬০ টা ভিডিও আপলোড করি, আমার তো প্ল্যাটফর্ম YouTube, ২ টা Facebook পেজ, TikTok আমি করি না। TikTok আমার করা হয় না। TikTok আমার ওই ফানি ভিডিওগুলাই মানে দেওয়া হয় আরকি। তো আমার আমি যদি ৬০ টা ভিডিও করি ধরেন, তো ৬০ টা ভিডিওর জন্য আমার ফাউন্ডেশন কি পরিমাণ লাগবে? যার আমি র মারি, র খা।
তো এখন আমার কাছে মনে হয় যে না আমি একটু সেজে গুজে আসবো, মানে তাহলে মানুষ ভাববে যে না রাখি একটু সাজেও। তো আপনার কি মনে হচ্ছে যে আপনি নিয়ার ফিউচারে আপনার যে একটা অ্যাপিয়ারেন্স ওই অ্যাপিয়ারেন্সটা কিন্তু মানুষ পছন্দ করে, অনেকে কিউটও বলে। হ্যাঁ। তো এখন আমার কাছে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি মনে হয় আপনার অ্যাপিয়ারেন্সটা, বাহ্যিক যে অ্যাপিয়ারেন্স সেটা চেঞ্জ করে ফেলবেন খুব না, না। আমি একদম এরকমই থাকবো। শুধু হয়তোবা আমি চোখে একটু কাজল পরবো, ন্যাচারাল একটু লিপস্টিক পরবো, আর একটু ফেস পাউডার দিব এটুক। মানে অনেকে বলে যে, "তুমি একটু সেজে ভিডিও বানাও না কেন?" ওই সময় পাই না। মানে ক্যামেরা একটা ধরতে পারলে হইছে, ভিডিও বানাইতে পারলে হইছে। মাঝে মধ্যে তো জামাইরে বলি যে, "আরে যাও মিয়া তুমি ধরাই লাগবে না। আমার ভিডিও আমি নিজে করবো।" তা আমি একদম থাকতে চাই। এখন আমি বাংলাদেশে আসার পরে যেটা হইছে একটু সাজতেছি, এটা আপুরা একটু কষ্ট পাইতেছে যে তুমি কেন সাজতেছো? সিরিয়ালের ভিলেনের মতো সেজেগুজে থাকে। না খান মানে এটা আমাকে একটু কষ্ট দিতেছে, বাট আমি এনজয় করতেছি। কারণ আমার তো সাজার একটা মানে আসলে আমার না আমি আমি জানি না আমি এমন কেন? কিন্তু আমার সাজতে ভালো লাগে কিন্তু সাজা হয় না। সো রাখি আপু, আমাদের কনভারসেশনটা এটা কোত্থেকে কই যাবে আমি নিজেও জানি না। ফ্লোতে যাবে। তো এখন আমি একটু পিছনের দিকে আসবো। মানে অনেক পিছনের দিকে। আমি একটা ইন্টারভিউতে আপনাকে বলতে শুনেছিলাম যে আপনি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করলেও, মানে আপনার লাইফে কষ্ট থাকলেও, আপনার আশেপাশে যারা আত্মীয়স্বজন দে আর ভেরি ওয়েল এস্টাবলিশড বা রিচ। তো এক্ষেত্রে কখনো কি এরকম হইছে? আমি কিন্তু খুব ডিগ ডাউন করতেছি। ওকে। কখনো কি এরকম হইছে যে আত্মীয়স্বজনদের মাঝেই আপনি এমন একটা বৈষম্যের শিকার হইছেন, যেটা হওয়া আপনি এক্সপেক্টই করেন নাই? হ্যাঁ, হইছে। লাইক? আমরা ৪ ভাই-বোন। তো উম আর আমার ছোট কাকার ২ ছেলে-মেয়ে, মেজো কাকার ২ ছেলে-মেয়ে। তো আমার অনেক ফুপু তো, আলহামদুলিল্লাহ আমার ফুপুরা অনেক মাশাআল্লাহ আল্লাহ ওনাদেরকে অনেক দিয়েছেন। আব্বা চলে আসার পর থেকে আমার ফুপুরা আব্বা বিদেশ থাকাকালীনও আ ঈদের সময় আমার দাদা-দাদু এবং আমার প্রত্যেকটা ভাই, ভাইয়ের ছেলে-মেয়ের জন্য কাপড়-চোপড় পাঠাতো। তো যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার একটু বেশি ছিলাম, আমরা ৪ ভাই-বোন ছিলাম। আর ছোট কাকা, মেজো কাকার মিলেই ছিল ৪ টা ছেলে-মেয়ে। আমরা এক ঘরেই হচ্ছি ৪ জন। আমরা ৪ ভাই-বোন আর আমার ছোট কাকার ২ ছেলে-মেয়ে, মেজো কাকার ২ টোটাল কটা হইছে? ওই ২ ফ্যামিলির ঘরে ৪ জন। আর আমরা এক ফ্যামিলিই হচ্ছি ৪ জন। এমন হইছে আমার ফুপুরা আমরা ৪ ভাই বোনের জন্য একজনের জন্য জামা দিলে আমার জন্য দেয় নাই। মানে উনারা কাউন্ট করত ওই ২ ফ্যামিলিতে ৪ টা যাবে আর এক ফ্যামিলিতে ৪ টা যাবে। ইট ওয়াজ টু মাচ মানি। তো সেই জায়গা থেকে অনেকবার ঈদের সময় আমাকে জামা দিলে আমার ছোট বোনকে দেয়া হইতো না। আমার ছোট বোনকে জামা দিলে আমাকে দেয়া হইতো না। এটা যে আমাকে এত কষ্ট দিত, এটা আমি কোনদিন ভুলব না। কোনদিন না। এবং আব্বা চলে আসার পরে স্বাভাবিক আমার যেহেতু বড় ভাই নাই, আম আমি কোনো একটা শোতে আমি এই ক্ষোভটা বলার পরে আমার ফুপুরা আমার বাড়িতে আসে। আমার সব ফুপুর কথা না, যে ফুপু বা আমি যাকে টার্গেট করে কথাটা বলছি, ওই ফুপু তো মারা গেছে, ফুপুর মেয়ে আসে। তো বলছে যে, "তুমি যেটা মনে করতেছো আসলে বিষয়টা এরকম ছিল না। তুমি মনে কষ্ট পায় না।" কিন্তু আমার মনে তো গেঁথে গেছে। আমি নিজেও কখনো জানতাম না। আমার কাছে মনে হয় কি যে আমার সাথে কিছু একটা আছে। কিছু একটা হ্যাঁ, মানে আমার মনে হয় কি ওই লোকটা আমাকে গাইডলাইন করে বা ওই মানুষটা বা ওই আত্মাটা আমাকে গাইডলাইন করে যে, "তুমি এটা পারবা, এটা হবা, এটা করতে পারবা।" তো যখন ওই কাপড়গুলা দিত না, আমরা এক বোনে জামা পড়তাম, আরেক বোনে আব্বা ধরেন টাকা পাঠাইতে দেরি করছে। তো আব্বা আবার দেশের বাড়ি থেকে যখন আসতো সৌদি আরব থেকে, আব্বা খুব সুন্দর, সুন্দর সাউথ জর্জেট শাড়ি আনতো আম্মার জন্য। তো আব্বা টাকা দিতে যখন দেরি করত, আম্মা ওই জর্জের শাড়ি দিয়ে আমাদেরকে ফ্রক বানিয়ে দিত। আমরা ঈদে ফ্রক পরতাম। তো তখন আমার ছোট বোন বা আমি ধরেন এবার আমাকে দিছে, আপনাকে দেয় নাই। তো আমরা কি করতাম? ওই জামাটা পরতাম না। আমরা আমার মায়ের, আমার বাবার ওই শাড়ি শিলানো জামাটা পরে ঈদ করতাম। আর যে ঈদে আব্বা টাকা সময়মতো পাঠাইতে পারছে, সেই ঈদে তো আব্বাই কিনে দিছে। আরেকবার একটা ঘটনা হইছিল, আমার একটা কাজিন যতবারই আসতো আমার জামার মাপ নিয়ে যাইত। যতবারই আসতো আমাদের বাড়িতে, আমি আমার জামার মাপ নিয়ে যেতাম। আমি যেহেতু লম্বা মানুষ, সবসময় নিয়ে যেত। আর প্রতিবার আমি আশায় থাকতাম। এবার বুঝি আমার কাজিন আমার জন্য জামা পাঠাইছে। আজ অব্দি কখনো দেয় নাই। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে অনেক পড়ার তৌফিক দিছে।
অনেক করার তৌফিক দিছে। আমি এনজয় করি। বাট আমি দিই অনেক। আপনি দেন? হ্যাঁ, আত্মীয়স্বজনদের? আমি দিই। আত্মীয়স্বজনরা তো লাগে না। গিফট দেওয়ার রাইট। আমার আত্মীয়স্বজন হিউজ। আমার নানি আমেরিকা থাকতো। আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে। তো আমি কখনো আমার মামা-মামি সবাই আমেরিকাতে। আমার ফুফাতো বোনরা সবাই এস্টাবলিশ, হিউজ টাকার মালিক। তো তাদেরকে হয়তোবা আমি একটু উপহার দিতে পারি। কিন্তু তাদেরকে আমার জামা দিব সেটা পড়ার মতো তাদের অত সময় নাই। সেম আমার শ্বশুরবাড়ির লোকজন ওরকম। মানে কাউকে দেওয়া লাগে না। বরঞ্চ আমাকে দেয় আমি পড়ি। আপনার এডুকেশন নিয়ে আপনি নিজেও এটা অকপটে বলছেন যে আপনি ইন্টার পাস। খুব বেশি হ্যাঁ। আপনি পড়াশোনা করতে না। পারেননি বা সুযোগ হয়নি। সো এট দিস পয়েন্ট কখনো কি রিগ্রেট হয় যে আমি পড়াশোনা করতে পারলাম না? নাকি আপনার কাছে মনে হয় যে আমি যা পড়ছি এনাফ? না, সেটাই। আমি যা পড়ছি এনাফ না। আমার কাছে মনে হয় আমি যদি অনেক সুন্দর আরো বেশি পড়াশোনা করতে পারতাম। যেমন আপনারা কত সুন্দরভাবে বইয়ের ভাষায় নিখুঁতভাবে কথা বলেন। আমি সেটা পারি না। আমি খুব কথা বলি। আপনারা কত বাট এটাই তো অনেকে পছন্দ করে। এটাই তো আমি এটা বলতে পারব না। তারপরে হচ্ছে আপনারা খুব সুন্দর ইংলিশ বলেন। খুব সুন্দর আপনাদের উচ্চারণ থাকে। আমার এটা খুব ভাল লাগে। তখন আমার মনে চায় যে আমি আরো পড়াশোনা যদি করতাম, কেন আল্লাহ আমাকে এই মেধাটা দিল না? তাহলে আমি অনেক ভালো করতে পারতাম। এটা আমার মনে হয়। আবার আরেকটা জায়গা থেকে মনে হয় যে আমি এত কম করেও তো আমি অনেক ভালো কিছু করতে পারতেছি। অনেক সময় না পড়াশোনাটা কাজে লাগে না। আবার অনেক সময় পড়াশোনাটা অনেক বেশি কাজে লাগে। তো আসলে আমি ২ নৌকার মধ্যে আছি। যে আমি বুঝি না যে আমি কোন দিকে যাব, কি করব। কিন্তু পড়াশোনার উপরে তো আসলে কোনো কিছু নাই। আপনি যত বেশি পড়বেন, তত বেশি জানবেন। আমি অত বেশি পড়ি নাই, তাই অত বেশি জানি না। বাট আপনার এক্সপেরিয়েন্স অনেক বেশি। সো ওই জায়গা থেকে হয়তো নলেজ গ্যাদারিংটা প্র্যাকটিক্যাল নলেজটা অনেক বেশি। হ্যাঁ। সো আ আপনার কাছে কি এটা মনে হয় যে এই প্র্যাকটিক্যাল নলেজ আপনার কাছে যে আছে, যে নলেজের ভান্ডার আছে, যে মেধা আপনার কাছে আছে, সেটা আপনি ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারছেন? একটু কম পারছি। আমার কাছে মনে হয় আমি যদি আরেকটু গাইডলাইন পাইতাম বা আমি যদি আরেকটু সাপোর্টিং মানুষ পাইতাম, তাহলে আমি মনে হয় প্রপার গাইডলাইন এ যাইতাম। সাপোর্টিং মানুষ ইন দ্য সেন্স? কে সাপোর্ট ধরেন করে? আমার হাসব্যান্ড আমাকে কখনোই বলে নাই, "তোমাকে আজকে সুন্দর লাগতেছে।" ইটস ট্রু। ও যদি আমাকে বলত, "তোমাকে আজকে সুন্দর লাগছে।" পরের দিন আমি মাথায় একটা ফুল পড়তাম। যদি বলত যে, "তোমাকে আজকে ফুলে খুবই সুন্দর লাগতেছে।" পরের দিন হয়তোবা আমি এত সুন্দর একটা খোঁপা করে বিশাল বড় একটা বেলি ফুলের সুন্দর করে পড়তাম খোঁপায়। বা আমি আজকে একটা টাঙ্গাইল শাড়ি পরছি। ও আমাকে বলছে, "হ্যাঁ, রাখি তোমাকে ভাল লাগতেছে।" পরের দিন আমি একটা কাতান পরতাম। তো গাইডলাইন এত ইম্পোর্টেন্ট একটা লাইফে ধরেন আ আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড যদি আপনাকে টেক কেয়ার করে, সেই জায়গা থেকে হবে কি আপনি একটা গাইডলাইন পাচ্ছেন। যে আমি এই গাইডলাইনে যাই, আমার গার্লফ্রেন্ড বা আমার ওয়াইফ আমাকে সাপোর্ট করতেছে। সেই জায়গা থেকে আমার হাসব্যান্ড ৮ বছর দাম্পত্য জীবনে কখনো আমাকে বলে নাই, "তোমাকে সুন্দর লাগছে।" তো আমি কার জন্য সাজবো? ভাইয়া জানে? হ্যাঁ, জানে। আপনার হ্যাঁ, আমি ওকে ডেডিকেট করে বলতেছি, "তুমি আমাকে কখনো বলো নাই যে আমাকে সুন্দর লাগছে।" তো আপনি এটা নিয়ে কখনো কমপ্লেইন করেন নাই? হ্যাঁ, অনেকবার করেছি। লাভ হয় নাই? না। না, কিছু সময় থাকে না? কিছু মানুষ হয়তো এক্সপ্রেস করতে পারে না। ও পারে না। ও বলতে পারে না। এক্সপ্রেসিভ না। হ্যাঁ, না ও বলতে পারে না। আমি ধরেন কোন তরকারি রান্না করছি, ওই ভিডিওর মধ্যে ওকে আমি নিয়ে আসছি। তো আমি ওকে হয়তোবা জিজ্ঞেস করতেছি যে, "খাওয়াটা কেমন হইছে? খাওয়াটা কেমন হইছে?" "ভালো হইছে।" অডিয়েন্স বলে, "ভাইয়া মনে হয় পছন্দ করে নাই। ভাইয়া আরেকটু জোরে কথা বলেন।" তখন আমি 2nd ভিডিওতে বলি, "এই তুমি আরো জোরে কথা বলো। তোমার আস্তে কথার জন্য আমার অডিয়েন্স বকা দিচ্ছে। জোরে কথা বলো।" ও আসলে বলতে পারে না। হয়তোবা ভাল লাগে কিন্তু বলতে পারে না। কিন্তু একটা জিনিস বলে যে, "তুমি চুল কাটবা না।" ওর বড় চুল পছন্দের। এটাই বলছে। আর কখনো কিছু বলে নাই। সো বিয়ের আগে জানতেন যে তিনি এরকম আনরোমান্টিক? না, আমাদের তো প্রেমের বিয়ে না। না। আমাদের হ্যাঁ, এই কারণে জানি নাই। ভাবছি যে একটু চুপচাপ থাকে। কিন্তু আসলে একদমই রোমান্টিক না। একদমই না। এটা একদিক দিয়ে ভালো, তাই না? না। ভালো না? কেন রোমান্টিক হলে যদি অন্যদিকে নজর যেত? না রোমান্টিক হলে তো আমার জন্য ভালো হইতো। আমি আরো বেশি রোমান্টিক হইতাম। আর আমি এমনি খুব কেয়ারিং মানুষ। আমি খুবই কেয়ারিং। আমি সংসার জীবনে সংসার ছাড়া আমার জীবনে কোনো অস্তিত্ব নেই। তো সেই জায়গা থেকে আমার হাসব্যান্ড যদি একটু কেয়ারিং হইতো, সে যদি আমাকে আরো বেশি লাভ করত, আমি হয়তোবা আরো ডাবল দিতাম। আপনি যদি আমার জন্য আম মানে খাল বলা হয় যেটাকে, আপনি যদি আমার জন্য খালে নামেন, আমি আপনার জন্য সমুদ্রে নামতে রাজি আছি। তো সেই জায়গা থেকে মানে
আমার কাছে মনে হয় সে যদি আরেকটু আমার জন্য কেয়ারিং হইতো, আরেকটু আমাকে লাভ করতো, আমি আরো বেশি ভালো কিছু করতে পারতাম। বাট সো ফার আপনাদের ভিডিও দেখা মনে হয় যে ভাইয়া বেশ সাপোর্টিভ, মানে কনটেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। নাকি কনটেন্ট শুটের ক্ষেত্রেও তার এরকম বাধা ধরা আছে? হ্যাঁ, হ্যাঁ আছে। ও কাজ করে আসে, একটু বিরক্ত হয়, ক্যামেরা ধরতে চায় না। মানে করো না, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। কিন্তু আমার তো এটা একটা বাচ্চা। তাহলে রাস্তাঘাটের কনটেন্ট শুট কে করে আপনার? মাঝে মধ্যে ফরেনার-টরেনাররা হাঁটে যায় না? "Bonjour monsieur, s'il te plaît monsieur একটু ভিডিও করে দাও।" এটা বলি। তখন যারে পাই তারে ধইরা কনটেন্ট বানাই ফেলি। ওইটাই আমি খুব মিস করব এবারে গিয়ে। কারণ বাংলাদেশে আপনি নিতে পারবেন কেউ, বাট ওইখানে তো অনেক এক্সপেনসিভ। আপনি চাইলে টাকা দিতে হয়? না, আপনি যদি ধরেন একটা ক্যামেরা হায়ার করেন, সেটা মোর দ্যান ভেরি এক্সপেনসিভ। ফ্রান্সের মতো, ফ্রান্সে না, দেশের বাইরে ক্যামেরার অনেক চাহিদাও যেমন, এক্সপেনসিভও। বাংলাদেশে তো আপনি ধরেন একটা লোকই আপনার সাথে রাখতে পারবেন, যেটা ওইখানের থেকে একটু কম টাকা দিয়ে। কিন্তু ওইখানে ও ছাড়া আমার কোনো গতি নাই। তো ওকে আমার সবসময় তেলায় রাখতে হয়। ঘুষ দিতে হয় নাকি? ঘুষ রান্না করে খাওয়াচ্ছি না? কাপড় ধুয়ে দিচ্ছি, রান্না করে খাওয়াচ্ছি। তারপরে হইতেছে রুটি খাইতে পছন্দ করে রুটি বানায় দিচ্ছি। কত কাজ করি আমি। কাজ করবে কিন্তু দিবে না। না দিই, ওটাও দিই, ওটাও দিই, ওটাও দিই। কারণ আম তোমার মানে আপনার খুব ভালো আইডিয়া আছে যে আমি কেমন আর্ন করতে পারি। তো সেই জায়গা থেকে আমরা দুজনেই দুজনকে সাপোর্ট করি। আমি দিই। ওর যদি কোনো বিপদ পড়ে আমি শেয়ার করি ওর সাথে। দ্যাটস রিয়ালি নাইস। আমি এখন একটা ফিলিংস এর কথা আপনার জানতে চাইবো যে, সাধারণত যখন একটা মেয়ে বিয়ে করে শ্বশুরবাড়িতে যায়, হ্যাঁ, দেশের মধ্যেই থাকুক না কেন, হ্যাঁ। তার ভিতরে অনেক ইমোশন কাজ করে। বাট আপনি বিয়ে করে যখন ফর দ্য ফার্স্ট টাইম দেশ ছেড়ে হুম, অনেক দূরে পাড়ি দিচ্ছেন, প্লেনে যখন উঠতেছেন, হুম। এট দিস পয়েন্ট আপনার ভিতরে কি কাজ করতেছিল? ইমোশন কথা বললে তো মানুষ বলে একা ষষ্ঠী। আমি আ আমি না, বি অনেস্ট। আপনার একটা কথা আমি নোট করছি যে, কখনো আমি আর ভিডিওতে ইমোশনাল হব না। কারণ আমি প্রচুর আমার চোখ দিয়ে আমি আজকেও ডিসাইড করে আসছি যে, আমি এই শোতে আমি চোখের পানি আনবো না। আমি খুব ফ্রেন্ডলি কথা বলতে চাই। আমি যখন চলে যাব, যখন আমার বোর্ডিং একদম লাস্ট পর্যায়ে ছিল, আমি ফ্লাইটের জন্য ওয়েট করতেছিলাম। তো তখন আমার কাছে মনে হইছে কি, আমার দমটা বের হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হইতেছে আমি আমি কাঁদতে পারি না বেশি। আমি যখন খুব কষ্ট পেয়ে কান্না করি, হয়তোবা আমি এমন জায়গায় পড়ে গেছি আমার মাথা ফেটে রক্তও বেরোচ্ছে, আমার কোনো সে নাই। হয়তোবা আমার হাত কেটে গেছে, আমার কোনো সে নাই। তো আমার যখন আমি লাস্ট আমি তখনও জানতাম না যে এই কাগজ আমাকে ৮ টা বছর ভোগাবে। আমি ৮ বছর পরে বাংলাদেশে আসবো। ৮ বছর ধরে ৮ আপনি বছর বাংলাদেশের বাইরে। বাইরে ছিলাম। তো যখন আমি প্লেনে উঠবো, যখন কেবিন ক্রুরা সবকিছু ফাইনাল করে জাস্ট প্লেনটা এমনি উঠতেছে, তখন আমার কাছে মনে হইছে মানে আমি আয়না দিয়ে ঢাকা শহরটা দেখলাম। আর আমার কাছে মনে হইছে এই কষ্ট আমি কাউকে বুঝাইতে পারব না। এটা যে কত বড় কষ্ট, আমার জীবন থেকে ৮ বছর শেষ। কারো জন্য শেষ না, আমার জন্য শেষ। আমার ভালোর জন্য শেষ। কিন্তু আমার তো মনের অনেক খোরাক। যার কারণে আমি খুব কষ্ট পাই। আমি কিন্তু কারো জন্য কান্না করি না। আমি শুধু আমার জন্য কান্না করি। প্রত্যেকটা ভিডিওতে আমি আমার মায়ের জন্য হয়তোবা আমার মন খারাপ হয়। আমি আমার জন্য কান্না করি। অনেকে আমাকে বলে যে, বিদেশ থাকতে কি মায়ের জন্য কান্না করছে, কি ভাই-বোনের জন্য কান্না করছে।" আমি আমাকে ভালোবাসি। আমি আমি জানি তখন আমার কেমন লাগছে। আমি আপনার সাথে কথাটা বলতেছি কিন্তু আমার সেই ৮ বছর আগের স্মৃতিটা আমার চোখে কিন্তু ভাসতেছে। আমি একটা সাদা ফতুয়া পড়ে গেছিলাম। মানে এত কষ্ট লাগছে। মনে হচ্ছে কলিজাটা এভাবে টান দিয়ে মুরগির কলিজাটা যেরকম বের করে ফেলে না? সেম জিনিসটা আমি এবার যখন যাব না, সেম জিনিসটা আমার হবে। এক্সাক্টলি, ৮ বছর পর আপনি আসছেন। তো আমার মনে হয় কষ্ট আরো ডাবল হবে। ডাবল হবে। আমি কেন আপনাকে এই জিনিসটা আস্ক করলাম? কারণ আমি দেশের বাইরে যাই নাই কখনো। বাট আমি রাজশাহীতে থেকে যখন ঢাকায় আসি পড়াশোনার জন্য, আচ্ছা। প্রতিবার হ্যাঁ। আমি সেমিস্টার ব্রেকে যখনই রাজশাহী যাই, যখনই আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, হ্যাঁ। মানে আমি ট্রেনের জানলা দিয়ে তাকায় থাকি যে রাজশাহী স্টেশন যতক্ষণ পর্যন্ত দেখা যায় আমি ততক্ষণ পর্যন্ত তাকায় থাকি। ওহ! মানে আমার খুবই খারাপ লাগে, খুবই বিরক্ত লাগে। মানে আই গট ইমোশনাল এভরি টাইম। আমি এত বড় হয়ে গেছি তারপরেও।
সেম আমারও। আমার কাছে মনে হয় অনেকে আমাকে বলে না যে, "তুমি যাচ্ছ না কেন ফ্রান্সে?" ওটা তো আমার ওটা আমার থাকার জন্য আজকে আমার যাওয়া। আমার লাইফটার জন্য। কিন্তু আমার মনটা বাংলাদেশে পড়ে থাকে। আমার কাছে মনে হয় যে মানে কি বলবো? আমি জানি না। আমার কাছে মনে হচ্ছে এই পথে আমি হেঁটেছি অনেকবার। আমি যখন ফ্রান্স থেকে আসি, আমি তোমাকে একটু পরে আমার ভিডিওটা দেখাবো। আমি চিল্লায়, চিল্লায় বলতেছি, "হ্যালো বাংলাদেশ! আই তো চলি আইছি।" আমি দেখাবো, একটু পরে দেখাবো। "ও আল্লাহ এটা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ এটা কেমন হয়ে গেছে? আল্লাহ, আল্লাহ এখানে একটা বেলি ফুলের দোকান ছিল। আল্লাহ এখানে একটা ফুচকার দোকান ছিল। আল্লাহ এগুলো কই গেছে?" মানে উফ! মানে এটা অনেক কষ্ট অন্যরকম একটা এনার্জি চলে আসে। এনার্জি। মানে আমাকে যদি কেউ বলে যে, তুই আমার ওই যে বললাম না বাধ্যতা যে আমার যাইতে হবে বাধ্য আমি। আমি আবার আসবো। কিন্তু একটু দেরি করে আসবো। এখন আর আসবো না। তো ডোন্ট ইউ থিংক যে ওই সময় আপনার যাওয়ার একটা রিজন ছিল? আপনি বলছেন যে তখন আপনার লাইফে এত স্ট্রাগল ছিল যে আপনি বিদেশী একটা ছেলে বিয়ে করে বিদেশ চলে যাবেন, হ্যাঁ। রাইট? সো এখন তো মাশাআল্লাহ ইউ আর established, you are earning well amount. বাংলাদেশে অনেক ব্র্যান্ড আপনাকে চায়। সো আপনার বাংলাদেশে চলে আসা উচিত নাকি ওই স্কোপটাই নাই নাকি আপনি চানই না? ওই স্কোপটাই নেই। না। কারণ সেটা হচ্ছে আমি অনেক কষ্ট করে তুমি নোট করো I repeat আমি অনেক কষ্ট করে আমার পেপারসটা করছি। আমি যখন দেশের বাইরে চলে যাই, আমি তো আমার আমি টুরিস্ট ভিসায় যাই। অনেকে হাসব্যান্ড ওয়াইফ এর ভিসায় যায়। আমি টুরিস্ট ভিসায় যাই। শুধুমাত্র আমার বিয়ের পরে আমার যেন মিডিয়া পারসন একটা খারাপ জিনিস না হয় আমি চলে যাই। তো সেই জায়গা থেকে আ আমি অনেকবার যখন আমাকে কাগজ বা মানে ওই দেশের আ লিগ্যাল হওয়ার জন্য যে পেপারস ওটা যখন আমাকে বারবার রিফিউজ করা হয়, আমি অনেকবার ডিসিশন নিই যে আমি পুলিশের কাছে সারেন্ডার করব। দেন আমি বাংলাদেশে চলে যাব। এরকম আমি অনেকবার ডিসিশন নিয়েছি। তখন আমি চিন্তা করি আমি যদি সারেন্ডার করি আমার ফিঙ্গার নিয়ে নিবে। অ্যান্ড আমাকে কিন্তু আ আসামি হিসেবে বাংলাদেশে পাঠানো হবে। তো সেই জায়গা থেকে হবে কি আমি আর কখনো ইউরোপিয়ান ইউনিয়নে আমি ঢুকতে পারবো না। কারণ আমাকে ফিঙ্গার নিয়ে দেওয়া হবে। আবার ডিসিশন আসলে আমি বাংলাদেশে যেয়ে কি করব? খোদার কসম আমি যদি রেহানা রাখি না হইতে পারতাম বা আমি অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর না হইতে পারতাম, আমি এখনো, এখনো আমি মরিচ পাটার মধ্যে বাটাবাটির মধ্যে আমার জীবন যাইত। তো সেই জায়গা থেকে আমি কিন্তু এই ডিপ্রেশন থেকে রিকভার করার জন্যই কিন্তু আমি কনটেন্ট ক্রিয়েশন এ নামি। ওকে, আমি এই কোয়েশ্চেনে আসতাম যে কনটেন্ট ক্রিয়েশন আপনি শুরু করছেন কেন? হ্যাঁ। আমার সময় যাচ্ছিল না তো। হ্যাঁ, ফ্রান্সে। তো তখন থেকে আমি কিন্তু Facebook এ ১ম আসি নাই। আমি YouTube এ ফার্স্ট আসি। আমি YouTube এ কনটেন্ট বানাতাম। YouTube থেকে আমার Facebook এ জার্নি। এই জায়গাতে অনেকের একটা মিসকনসেপশন আছে। হতে পারে। তুমি ২ টাই নোট করো যে আমি YouTube কবে খুলছি। ও এখানে আবার আপনি থেকে তুমি বলছি না, বলে ইটস ওকে, ইটস ওকে। না এটা আমি বলিনি। কারণ ও আমার বয়সে ছোট। আর আপনারা হয়তো বলবেন এতক্ষণ পর্যন্ত উনাকে রেসপেক্ট করে আপনি বলছেন, এখন তুমি কেন বলছো? উনি ওনার ন্যাচারাল ফর্মে চলে আসছে। এ তো সেই জায়গা থেকে আ আ আমার তারিখ লেখা আছে। আমি ২০১৯ এর নভেম্বরের ৬ তারিখে ইউটিউবিং করি। আর ২০২০ এ আমি ফেসবুকিং করি। তো সেই জায়গা থেকে আমার তারিখে তো লেখা আছে। তো সেই জায়গা থেকে আমার এই ডিপ্রেশনটা কাটানোর জন্যই আমার ইউটিউবিংটা করা। তো আল্লাহ আমার দিকে তাকাইছে। আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই আমাকে। আপনি কতটা হার্ড ওয়ার্কিং? প্রচুর। তোমার কি মনে হয়? ইউ আর মানে এদিক ছোটাছুটি, ওদিক ছোটাছুটি। হ্যাঁ। সো এই জায়গা থেকে মনে হয় যে ইউ আর রিয়ালি হার্ড ওয়ার্কিং। বাট এই হার্ড ওয়ার্কটা শুরুতে কতখানি ছিল? প্রচুর। কোমরে ব্যথা হয়ে যাইত। যেমন? যেমন ধরো YouTube এ যখন শুরু করি, তখন এখন যেমন Facebook এ সবাই লাইভ করে না? যে স্টার দেন, ভালোবাসা দেন এটা। তখন YouTube এ সেম জিনিসটা ছিল। আর যার ১,০০০ সাবস্ক্রাইবার আমি ভাবতাম সে অনেক বড় ইউটিউবার। মানে কতটা বেকুব ছিলাম। তো তখন YouTube এ একটা গ্রুপ থাকতো। তো আমি মাত্র YouTube চ্যানেল খুলি। তখন দেখতাম কি যে একটা ভিডিও ছাড়ছি, ভিডিওর মধ্যে এসে লিখতো ভালোবাসা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে আসবেন। তো আমি বলি কি ভালোবাসা দিয়ে গেলাম। তখন ওই এরকম সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। তো তখন এরকম ২-৩ জনের সাথে এরকম আমার হয় Facebook এ এড হই। তখন বলছে যে আমরা অতদিন ওই রাত্রে আমরা লাইভ করি। তুমি আমাদের লাইভে জয়েন হইও তাহলে তুমি সাবস্ক্রাইবার পাবা।
তো আমার তো এখন কাজই হচ্ছে ইউটিউবিং করব, সাবস্ক্রাইবার দরকার। তো সেই জায়গা থেকে আমি ওরা লাইভ করতেছিল, ধরেন ওই লাইভে জয়েন হইতাম। তখন বলতেছে, "তোমাকে ভালোবাসা দিলাম, আমিও ভালোবাসা নিলাম, তোমাকেও ভালোবাসা" এরকম করতে, করতে কিন্তু ভিউ হয় না। শুধু সাবস্ক্রাইবার বাড়ে। আরে ভিউ হয় না। যেদিন আমার ১ম একটা ভিডিও ১,০০০ আ ভিউ হয়, আমি তো মহা খুশি। ১,০০০ ভিউ হইছে, তার মানে আমি উঠবো। আর আমার জামাইরে বললাম, "দেখছো রাজু, আমার মনে হয় দেখবা আমি ভাইরাল হব। আমার পিছনে ফিরে তাকাইতে হবে না।" তো সেই জায়গা থেকে এরকম করতে, 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 করতে ৭ মাসের সময় আমার ভিডিও ভাইরাল হয়। ৭ 7 মাস মাস। মানে আপনি 7 মাস মানে কোনো ব্যাক অফ করেন নাই। না। 7 মাস লাইগা ছিলেন। লাইগা ছিলাম, এখনো আছে। আর আমার কাছে মনে হয় কি, ভাইরাল হয়ে যাওয়ার পরে তোমার আরো বেশি কাজ করতে হয়। আগে তো তুমি ১ টা ২ টা ভিডিও দিচ্ছ, চ্যানেলে ঢুকলে ঢুকছো, না ঢুকলে নাই। যখন তুমি ভাইরাল হয়ে যাবা বা তোমার ভিডিও অনেক রিচ হচ্ছে, তখন তোমাকে হচ্ছে কি আরো বেশি এটাকে ধার দিতে হয়। আমরা ধারাই না যে যত বেশি ধার তত বেশি আ হয়, ওরকম হইছে। তো সেই জায়গা থেকে আমার কোমরে ধরে যাইত, শুধু ভালোবাসা দেন, ভালোবাসা পাই, সাবস্ক্রাইবার নেন। তখন খালি আর আমার জামাই কাজে থেকে এসে বলল, "সারাটা দিন তুমি কি শুরু করছো?" "না, না রাজু এমন করো না প্লিজ। দেখো আমার আজকে ১০ টা সাবস্ক্রাইবার বাড়ছে, ১০০ টা সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু ভিউ বাড়ে না।" এই যে কনসিস্টেন্সি মেইনটেইন করতেন, এটার মোটিভেশন কি ছিল? মানে অনেকের অনেক রকম থাকে। ফর এক্সাম্পল রাইট নাও নাওএডেজ অনেকে কনটেন্ট ক্রিয়েশন এ আসে যে ভাই কনটেন্ট ক্রিয়েশন করলে অনেক টাকা, অনেক টাকা। ঠিক আছে? এটা ভাবে অনেকে। হ্যাঁ, হ্যাঁ। যখন রিয়েলিটি চেক খায় তখন ছেড়ে দেয়। হুম। আবার কেউ, কেউ থাকে যে তাদের অ্যাটেনশন খুব ভাল লাগে। হয়তো অনেক অ্যাটেনশন পাবো, ফেম আসবে, মানুষ দেখবে। আপনার ওই জায়গাতে কনসিস্টেন্সি হওয়ার মোটিভেশনটা কি ছিল? যদি আপনি বলছেন যে ডিপ্রেশন থেকে আপনি কনটেন্ট ক্রিয়েশন হুম। করছেন, বাট কনসিস্টেন্সি থাকাটা এটা কিন্তু একটা মোটিভেশন লাগে। এই যে আমি এখনো সত্যি কথা বলে ফেলবো। তুমি আমাকে প্রশ্ন করছো, আমি উত্তরটা এভাবে দিতাম, "পাইসা?" উত্তরে আমার কাছে মনে হইলো কি না, আমি যদি পাইসা এভাবে বলে ফেলি, এ হলো ছোট লোক। মানে আমি যে কি মাইরটা চিপার মধ্যে থাকি, না আমি সত্যি কথা বলে ফেলি। আম টাকা। টাকা, ফেম ২ টাই। কারণ আমার কাছে মনে হইছে, তখন আমি জানতাম YouTube থেকেই ডলার আসে। তো আমার কাছে মনে হইতো যে $১০০ যদি আমি আর্ন করতে পারি, বাংলা টাকায় ধরো ১২,০০০ ইউরো, ডলার না। ১২,০০০, ১০,০০০ এনাফ আমার জন্য। আমি এটা দিয়ে আমার হাত খরচ চলে যাবে। আর আমি তো আব্বাকে একটু টাকা দিতে পারবো। আর আমার জিদ যদি বলো, জিদটা ছিল, আমি একটা শোতে বলছিলাম, আমার আব্বা আমার এক কাজিনের কাছে টাকা চাইছিল। তখন আব্বা খুব অসুস্থ ছিল। তো আমার কাজিন আমাকে রাত্রে ফোন দিয়ে ওই টাকার কথা বলছিল। এটা আমার খুব ইগোতে লাগছে। আমার মারাত্মক লেভেলের ইগো, মারাত্মক লেভেলের। তো সেই জায়গা থেকে যেমন তুমি এখন আমাকে বলতে পারো, "আপু তোমার এত ইগো, তোমার এত মানুষ গালি দেয়, সেটা লাগে না?" আমার কাছে, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে সে তো আমারে চিনেই না। সে আমারে গালি দিলেও কি, গালি না দিলেও কি। বাট যে আমাকে চিনে, যে আমার সাথে চলে, যে আমাকে নোট করে, সে আমার সাথে যদি গালি দেয় বা আমাকে কিছু বলে, আমি তখন আমার খুব ইগোতে লাগে। বাট যে আমাকে চিনে না, স্কিনে দেখছে, সে আমাকে গালি দিলেও আমার কি, গালি না দিলেও আমার কি। বাট আমি ওটাকে কখনো বদার করি না। তো যারা ওই ইগোতে আঘাত করে, হ্যাঁ। ডিড ইউ টেক রিভেঞ্জ? মানে রিভেঞ্জ নেন নাকি ছেড়ে দেন? যাহ! রিভেঞ্জ নিই, ছেড়েও দিই, ২ টাই করি। মাঝে মধ্যে ছেড়ে দিই যে আমি এর সাথে যাব না, এ একটা অপদার্থ। আর যখন নিবো, সুন্দরভাবে নিবো। একদম ফোন দিয়ে বলবো যে, "এইটা করছো কেন? বা এটা করেন কেন?" ডাইরেক্ট। আর যদি মানে আমি আমি ২ টাই নিই। একটা হচ্ছে সময়ের নিই, একটা হচ্ছে ইনস্ট্যান্ট নিই। সময়েরটা নিলে সময় বলে দিবে তুমি আমার সাথে কি করছো, তুমি পেয়ে যাবা। কার্মা। হ্যাঁ। আরেকটা হচ্ছে ধরো যে আমার এটা ভাল লাগে নাই, বারবার করতেছে, তখন আমি হয়তোবা আমি অনেক সময় মুখে বলি না, আমি লিখে দিই। একদম বিশাল এত বড় রচনা ইনবক্সে দিব। নোট করা একদম এইভাবে লিখি যে, "নোট করেন, আপনার এই কথায় আমি হার্ড হইছি। আপনি এটা আমার সাথে কেন করছেন? আপনার এটা আমার ভালো লাগেনি। আমি আপনার সাথে এটা করিনি। সো ফার্দার আমার সাথে এটা করবেন না।" একদম এভাবে লিখে দিব। হ্যাঁ, আমার আছে, আমি তোমাকে পড়াবো একটু পরে, দেখিও তুমি। আমি ডাইরেক্ট, আমি আমার জানা মতে আমি কারো সাথে অন্যায় করি না। তো সেই জায়গা থেকে আমি মানে আম আমার ভাল লাগে না। এজন্য আমি ডাইরেক্ট, আমি রিলেশন যেমন করতে পারি, তেমন আমি রিলেশনে সম্মান দিই। যখন রিলেশন আমাকে বেশি প্যারা দেয়, মানে এটা হচ্ছে ধরেন ভাবি সঙ্গ রিলেশন, আপু সঙ্গ রিলেশন, ব্যাটাদের সাথে তো আর রিলেশনের কথা আমি বলি নাই। তো সেই জায়গা থেকে আমি দেখতেছি হয়তোবা এই ভাবির সাথে আমার খুব ভালো রিলেশন। ভাবি আমাকে খুব পছন্দ করতেছে। আর আমার আরেকটা জিনিস খুব খারাপ লাগে, পোক করা। সেটা আমার কাছে মনে হয়, যে মানুষটা আপনাকে পোক করে,
অহেতুক আপনি চা খাচ্ছেন, ধরেন আপনাকে একটা পোক করে বলল, হয়তোবা দেখেন তারই পা ফাটা। আপনাকে বলে ফেলছে তোমাকে দেখতে রোমানিয়ান লাগতেছে। বা আপনাকে দেখে বলতেছে যে, "আল্লাহ তোমার তো মেকআপ ভালো হয় না।" অথবা সে নিজে মেকআপের বুঝে না। তো আমার এই পোক করা বা ধরেন আপনার সাথে ওকে আমি দেখছি আমি বললাম, "হ্যাঁ, কি মামা? ওর সাথে ঘুরতেছো না দিব্যি চলতেছো?" আপনাকে হার্ট করা। এই জিনিসগুলো আমি নিতে পারি না। খোঁচা মারা না। নো ওয়ে। আমার ডিকশনারিতে কেউ যদি খোঁচা মারছে আমাকে, "মামা তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা" আমার হাসব্যান্ডকে আমি বলছি যে, "খোঁচাখুচি করবা, আমি খোঁচাই না। আমার খোঁচা জিনিসটাই নাই।" আমি কোনোদিন আমার হাসব্যান্ডের ফোন চেক করি না আজ অব্দি। আমার হাসব্যান্ডের পাসওয়ার্ড আমি জানি। আমার পাসওয়ার্ড আমার হাসব্যান্ড জানে। আমার হাসব্যান্ডও কখনো আমার ফোন চেক করে নাই। কারণ খোঁচাখুচি করা বা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে খোঁচা মেরে কথা বলা, পোক করা, এই জিনিসগুলো আমি একদম ঘৃণা করি। আমার ভাল লাগে না। সো রেহানা রাখির লাইফে হুম। অনেক কিছুই বললেন, বাট আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা যে আফসোস আছে কোনো? বা কোনো আফসোস এখনো নিয়ে ঘুরে হ্যাঁ, বেড়ান? হ্যাঁ, আছে। সেটা হচ্ছে আমার কাছে মনে হয় কেউ বন্ধুত্ব আমার সাথে করতে আসে ব্যক্তিগত সম্পর্কের জন্য না, ফেমের জন্য। সেটা হইতে পারে আ কনটেন্ট ক্রিয়েটর আমি মানে আম আমি আমার কাছে মনে হয় যে আমি যে রেহানা বা আমি যে রাখি, আমার সাথে আসলে মানে বন্ধু সম্পর্কটা করার জন্য কেউ হয়তোবা চাইলে রেহানা আমার ফ্রেন্ড। ওটা আমার ভাল লাগে শুনতে। হুম। বাট আমাকে যদি বলে যে, "তোমার এত ভিউ হয়, আমার কেন ভিউ হচ্ছে না?" তখন আমার কাছে মনে হয় সে আমার সাথে জাজমেন্ট করতেছে আমাকে নিয়ে। তখন আমার মনে হয় সে আমাকে আসলে বন্ধু হিসেবে নেয় নাই। সে আমাকে অ্যাজ এ কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়েছে এবং আমার সাথে এসেছেই মাত্র ফেমের জন্য। এটা আমার আফসোস থেকে যাবে। ডোন্ট ইউ থিংক যে এটা হচ্ছে প্রাইস অফ বিং ফেমাস? এক্সাক্টলি। ফেমাস হওয়ার একটা মূল্য দিতে হয় আপনাকে। হুম। অ্যাট দিস পয়েন্টে এসে মানে ইটস হার্ড টু নো যে কে অ্যাকচুয়ালি রিয়াল, কে অ্যাকচুয়ালি ফেক। ফেক হ্যাঁ, এটা আমি বুঝে ফেলি। কেমনে বুঝেন যে ও রিয়াল? আমার যখন পেপারস ছিল না, তো মানে এখনের কথা বলতেছি ধরেন। এখন থেকে তখন এখন অব্দি এখনো তার সাথে আমার রিলেশন আছে। আমি জানি না তুমি আমার ভিডিওতে দেখছো কিনা। আমি যখন একজনই রিয়াল ফ্রেন্ড। একজনের রিয়াল ফ্রেন্ড সুশান। সুশান চৌধুরী ওর নাম। তো আমি ওকে শশান ডাকি বেশিরভাগ সময়। তো আমার যখন কাগজ ছিল না, তখন সে ও ফ্রান্সে থাকে। সে ফ্রান্স থেকে যখন বাংলাদেশে আসতো, তার জিনিসটা রেখে সে আমার জিনিসটা নিয়ে যাইত। আমি নাগামরিচ খাইতে খুব পছন্দ করি। সে আমার জন্য একটু নাগামরিচ নিয়ে যাইত। আমি কদবেল খাইতে পছন্দ করি, সে নিয়ে যেত। ইভেন আমি ধরো একটা পাতিল পছন্দ করছি, তার জিনিসটা রেখে সে আমার জিনিসটা নিয়ে গেছে। অনেক সময় হয়েছে আমি এক্সট্রা লাগেজের জন্য পে করছি। বাট এই যে নাগামরিচ, এই যে কদবেল, এই ভালোবাসাটা তো আমার জন্য সবাই নিয়ে যায় না। সে আমার জন্য নিয়ে যাইত। তারপর শিউলি আপু একজন ছিল। উনিও আমার জন্য যতবার আসছে উনার ভাইয়ের বউরা আমার জন্য নিয়ে গেছে। বাট রিয়াল ফ্রেন্ড যে আমাকে কখনো খোঁচায় নাই, সেটা হচ্ছে সুশান। এখনো আছে। কোনো স্বার্থ কখনো নেয় নাই। না। সো রেহানা এখন পপুলার, ফেম পাচ্ছে, অ্যাটেনশন পাচ্ছে, এট দ্য সেম টাইম টাকাও আসছে। টাকা কি আপনাকে চেঞ্জ করছে? না, মানুষ আমাকে চেঞ্জ করছে, টাকা না। আমি তো ভালো টাকা আর্ন করছি। টাকা কিভাবে চেঞ্জ করে নাই? টাকা আসলে তো অনেক রকম চেঞ্জ হয় মানুষের। না আমি হই নাই। কিরকম? আমি তো টাকা হয়তোবা আগে একটু কম ইনকাম করছি, এখন একটু হিউজ আসতেছে। আগে হয়তোবা তোমার নাটকে আমাকে নিছো, তোমার থেকে আমি টাকা আনছি। এখন হচ্ছে আমার থেকে আমি টাকা বাইর করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় টাকা আমাকে চেঞ্জ করে নাই। মানুষ আমাকে চেঞ্জ করছে। আমি আমি বললাম না আমি এক হাতে তো অনেক টাকা গুনছি। গুনছি না? ইউরো ভেঙে যখন এটা বাংলা হয় তখন তো আরো বেশি হয় টাকা। কিন্তু আমাকে টাকা চেঞ্জ করে নাই। আমাকে মানুষ চেঞ্জ করছে। আমি চেঞ্জ হতে চাই না। আমি এরকম থাকতে চাই। দ্যাট মিনস আপনি এখন ওই কাঁটা চামচ বাদ, হাত দিয়ে ভাত খান। হাত দিয়ে ভাত খাই। হ্যাঁ, হাত দিয়ে ভাত খাই। ওকে। বাট তারপরেও টাকা হইলে মানুষের অনেক রকম ইচ্ছা হয় না যে আমি এটা কিনি, ওটা কিনি। সবচেয়ে বাজে খরচ কোনটা হইছে? আমার হ্যাঁ, সবচেয়ে বাজে খরচ আমি কখনো টাকা নষ্ট করি না। কারণ এই টাকাই আমাকে আজকে ইউটিউবার বানিয়েছে। এই টাকায় আমাকে শিখিয়েছে কিভাবে টাকা আর্ন করতে হয়। এই টাকায় আমাকে মানুষ চিনিয়েছে, এই টাকায় আমাকে রিলেশন চিনিয়েছে। যার কারণে আমি কখনো টাকা বাজে খরচ করি না। আমি
আমার কাছে মনে হয় আমার এই বয়সে যদি আমি এত স্ট্রাগল করি, তাহলে আমার বুড়া বয়সে আমি কি করব? যার কারণে আমি সবসময় সেভিং করি। আমি যদি ৳১০০ আর্ন করি, তার মধ্যে আমার ৳৬০ থাকে সেভিং, ৳৪০ আমি খরচ করি। তো সেই জায়গা থেকে টাকা আমাকে খুব ভালোভাবে শিখিয়েছে কিভাবে টাকা আর্ন করতে হয়, কিভাবে টাকা ধরে রাখতে হয় এবং টাকা থাকলে তুমি অহংকার করতে পারবা না। আ অহংকার করলেই পতন, টাকা শেষ। টাকা শেষ। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অনেকেই যারা ধরেন শুরু থেকে টাকা ওভাবে হুম, ওয়েল এস্টাবলিশড ভাবে মানে টাকার মধ্যে প্রাচুর্যের মধ্যে বড় হয়নি। হুম। তারা যখন টাকা অনেক বেশি আর্ন করে মানি ম্যানেজমেন্টে সমস্যা হয়ে যায় অনেকের। এটা আমি খুব ভালো ম্যানেজ করতে পারি। অনেকে এইটা কিনে ফেলায়, ওইটা কিনে ফেলায়। আমার ২ টা স্বপ্ন, হ্যাঁ? আমার ২ টা না, আমার ৪ টা স্বপ্ন আমি তোমাকে আজকে বলি ভাই। ১ম হচ্ছে আমি যখন ফ্রান্সে যাই, তো আমাদের ওইখানে কম বেশি সবাই এখন ফ্রান্সে বাড়ি কিনতেছে বা একটু টাকা হইছে আমি এস্টাবলিশ হয়ে যাই। তো সেই জায়গা থেকে এটা খুবই নরমাল একটা চাহিদা। তো আমার যদি ধরো আরো ৫ বছর আগে বা ৬ বছর আগে যদি আমার পার্মানেন্ট থাকার কাগজটা হয়ে যাইত বা পেপারসটা হয়ে যাইত, আমি ধরো আরো ৪ বছর আগে বাড়ি কিনে ফেলতে পারতাম। যেটা আমাকে এখন ৪ বছর পরে করতে হচ্ছে। এটা হচ্ছে আমার চাহিদা। এখন ধরো আমি যদি ৫ বছর আগে করে ফেলতাম, এটার প্রতি আমার এখন আর কোনো নেশা থাকতো না। আমার আমার একটা গাড়ি আছে। তো আমাদেরই। আমার এবং আমার হাসব্যান্ডের। মানে আমার ব্যক্তিগত রাখির গাড়ি নাই। যেটা আমি এবার গিয়ে গাড়ি চালানোর পরীক্ষা দিব। দেন আমি একটা গাড়ি কিনবো। এটা হচ্ছে আমার চাহিদা। আমি একটা বাড়ি কিনবো। এটা হচ্ছে আমাদের চাহিদা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় তোমার যদি টাকা না থাকে, তোমার কোনো ভ্যালু নাই। তোমার যদি টাকা না থাকে, তোমার কোনো ক্লাস নাই। আমি আমার হাসব্যান্ডকে এটা বলছি। এটা আজকে তোমাকেও বলি ভাই। তোমার ধরো অনেক টাকা আছে। বাট তুমি টাকাটা পয়েন্ট জায়গায় ফেলতে পারতেছ না। টাকা হলে তুমি কি করবা? ১ম এ সুন্দর দেখে নিজের জন্য একটা থাকার বাড়ি কিনবে। তখন বলবে কি, "ও হুমায়ূন, তার তো একটা বাড়ি আছে।" তখন তোমার ওই বাড়িওয়ালা ফ্রেন্ড গুলা তোমাকে ইনভাইট করবে। তোমার একটা গাড়ি আছে। তোমার ওই গাড়িওয়ালা ফ্রেন্ড গুলো বলবে, "চল মামা, আজকে একটু লং ড্রাইভ এ যাই।" তোমার গাড়ি নেই, তুমি কার কোলে যাবা? কার কোলে বসে তুমি গাড়িতে যাবা? আমি এগুলোকে নোট করি যে আমার কি দরকার? I need some money. বাট আমি এই টাকাটা দিয়ে কি করব? আমি এই কাজে লাগাবো। আমার যখন গাড়ি ছিল না, আমাকে অনেকে গাড়িতে নিচ্ছে। যার কারণে আমি ৭ সিটের একটা গাড়ি কিনছি। যে আমার যাদের গাড়ি থাকবে না, যারা আমার সাথে চলবে, আমি যেন তাদেরকে নিয়ে চলতে পারি। এবং এই জিনিসগুলো আমি মনে করি এটা তোমার বিলাসিতা না। এটা তোমার প্রয়োজন। আমার এইগুলাই প্রয়োজন। আমার বিলাসিতার কোনো দরকার নাই। আমি এগুলা নিয়ে থাকতে চাই। যতটুকু যা প্রয়োজন। যতটুকু যা প্রয়োজন। অনেকে আমাকে বলে, "আপনি এক কাপড় কেন বারবার রিপিট করেন?" এটা আমি ফ্রান্স থেকে এই শার্টটা নিয়ে আসছি। তো আমি কি ফেলে দিব? এটা আমি টাকা দিয়ে কিনছি না? এটা পরে আমি আসছি। হয়তোবা দেখবে এটা পরে আমি আবার চলে যাচ্ছি। তো আমি কেন টাকা নষ্ট করব? আমি চটি পরে হাঁটি। তো অনেকে আমাকে বলে যে, আমার ভাল লাগে। আমার কাছে মনে হয় হয়তো আমি কেন টাকা নষ্ট করব? কিন্তু হ্যাঁ, আমি কিছু, কিছু জায়গায় আমি টাকা খরচ করি। যেমন আমার পারফিউম অনেক ভাল লাগে, ঘড়ি অনেক ভাল লাগে। এসব জায়গায়। কিন্তু আমার কোনো বিলাসিতা নাই। আমি এভাবেই থাকতে চাই। দ্যাটস সো থটফুল। আহ শাহরুখ খানের একটা খুব ফেমাস কোট অনেকেই হয়তো শুনছে যে ও বলছে যে, "তোমার যদি ভাই পকেটে টাকা না থাকে তুমি উপদেশ দিতে চাইও না।" হ্যাঁ, এই যে সেম জিনিস আমি মাত্র বলছি যে আমি কিন্তু টাকা নিয়ে উপদেশ দিছি। টাকা ছাড়া যদি উপদেশ দিতাম আমি বলতাম, "তুমি স্ট্রাগল করো, তুমি কষ্ট করো।" আমার যদি টাকা না আমার যখন টাকা ছিল না, আমি সেগুনবাগিচা থেকে মোহাম্মদপুর হেঁটে আসছি শুধুমাত্র ৳৯০ বাঁচানোর জন্য। ৳৯০। সেগুনবাগিচা থেকে মোহাম্মদপুর কয় মাইল বলো? আমার পায়ে ফোস্কা ফুটে গেছে। আমার যখন টাকা ছিল না, আমি এখনো কিন্তু সিএনজি নিয়ে চলাফেরা করি। আমার টাকা আছে। কিন্তু আমি অতীত ভুলি নাই। আমি আজকেও কিন্তু তোমার এখানে বাইক নিয়ে চলে আসছি। আমি অতীত ভুলি নাই। আমি টাইম খুব রেসপেক্ট করি। আমি তোমাকে বলছি, আমি পাঞ্চুয়াল। আমি এত টাইমে আসবো, এত টাইমে আসছি। আমি ঢাকায় বাসে আমার এবার উঠা হয় নাই। হয়তোবা সময়ের কারণে বা কিছুর জন্য। আমি বাইকে উঠে অনেকবার শুটে গেছি। শুধুমাত্র টাকা বাঁচানোর জন্য, টাইম বাঁচানোর জন্য। আমার যদি টাকা এরকম না হইতো, আমার অনেকবার ঢাকা থাকতে আমার ইচ্ছে হইছে, আমি ভ্যান গাড়ির মধ্যে একটা নুডলসের দোকান দিই। আমি নুডলস বিক্রি করব। যেটা এখন অনেক স্মার্ট আপুরা করতেছে। I appreciate আমার ভাল লাগে। জোস! মানে কাজে আবার কিসের লজ্জা? তা আমার কাছে মনে হইতো
ধরো আমি সাপোজ বলি, ধরো আমি ক্যারিয়ার শেষ আমার। আমি আর ভিউ পাচ্ছি না, ডলার আসতেছে না আমার। আমি খোদার কসম আমি হয় চায়ের দোকান দিব, আর না হলে আমি একটা নুডলসের দোকান দেবো। সেটা বাংলাদেশ হোক, ফ্রান্স হোক। আমি যখন টাকা ইনকাম করি তখনও তো আমি ফ্রান্সে রেস্টুরেন্টে কাজ করছি না, বাথরুম ক্লিন করছি না, মাংস কাটছি না, বড়, বড় টার্কিশ বুশগুলো আমি কাঁধে নিয়ে উঠাইছি না? আমাকে গোলায় ফেলে মানুষ। চিন্তা করে আল্লাহ এই এই বস্তি মাংস উঠাইছে, এখন এসে কেন ব্রাইডাল শুট করতেছে? নেন না, আরে নিতে শিখেন যে একটা মানুষ অনেক কিছু করতে পারে। আমি তো আজকে তোমার সাথে বইয়ের ভাষায় কথা বলতেছি। আমাকে কোনো শোতে কিন্তু আমাকে এত সুন্দরভাবে ছেড়ে দেয় না। তুমি আমাকে পুরা মাঠ ছেড়ে দিছো যে রাখিবু গোল মারো। যেখান দিয়ে পারতেছো গোল মারো। আমি এখন এইজন্য বইয়ের ভাষায় কথা বলতেছি। যে আমাকে বলতেছে যে, "তুমি আঞ্চলিক ভাষায় কথা বলো।" আমি আঞ্চলিক ভাষায় কথা বলতেছি, বলতেছি। তো আমি তো ডিপেন্ডেন্ট আমার নিজের উপর, আমি কারোর উপরে না। তো সেই জায়গা থেকে তুমি যদি টাকা দিয়ে উপদেশ এক ধরনের হয়, টাকা ছাড়া উপদেশ আরেক ধরনের হয়। যখন আমার টাকা ছিল না তখন আমি স্ট্রাগল করছি। এখন টাকা ধরে রাখার জন্য আমি স্ট্রাগল করতেছি। ডিফারেন্স শুধু ২ টা জিনিস। স্ট্রাগল কিন্তু এক। আছে। স্ট্রাগল থাকবে অ্যাকচুয়ালি। হ্যাঁ। আ আমি আপনার কনটেন্টের কমেন্টসগুলো দেখছিলাম। হ্যাঁ, তো যখন আপনি ফ্রান্সে বসে কমেডি কনটেন্ট বানাইতেন, এভরিথিং হ্যাঁ, ইজ ফান, তখন পাবলিকদের অ্যাপ্রিসিয়েশন ছিল একরকম। হ্যাঁ, বাট এখন দেশে আসার পর যখন কমেডি কনটেন্টগুলো বানান, হ্যাঁ, এখন হচ্ছে ওখানে দেখা যায় যে অনেকে অনেক রকম কমেন্টস করছে। কিছু হ্যাঁ, নেগেটিভ কমেন্টস। হ্যাঁ। হেটার্স মনে হচ্ছে যে এখানে এসে রাইজ হইছে। আপনার কি সেটা মনে হচ্ছে? আমি বলি সেটা হচ্ছে এখানে এসে আমার কাজ একটু বেড়ে গেছে। বাট আমি কিন্তু ঠিকই আমি নোয়াখালীতে ২৬ দিন ছিলাম। ২ মাস ১৫ দিন আমি ফ্রান্স থেকে আসছি। টোটাল আমার ২ মাস ১৫ দিন। তুমি আসা যাওয়া বাদ দাও। ২ দিন, ২ দিন শেষ ওইখান দিয়ে। তাহলে থাকে হচ্ছে কত? ২ মাস ১০ দিন। আমি ২৬ দিন ছিলাম নোয়াখালীতে। ২ মাস থেকে ২৬ দিন বাদ দাও। তাহলে কত দিন? ১ মাস আ ১৪ দিন এরকম। ১ মাস ১৪ দিন আমি ঢাকায় থাকতেছি। ওই চব আ চব ২৬ দিন যে আমি নোয়াখালীতে ছিলাম, আমি তো সবাই ফ্রান্সের কনটেন্টই বানাইছি। আমি মাটির চুলায় রান্না করতেছি, খোলাজা পিঠা বানাচ্ছি, জ্বালা বসাচ্ছি, মাছ ধরতেছি, কলার বগুলি কাটতেছি, সেম। এখন আমার সুইট আপুদের মানে বা আমার ভাইয়াদের আমি তোমার প্রোগ্রামের উছিলায় বলতেছি, সেটা ছিল আমি তো একজন অভিনেত্রী। আমার ক্যারেক্টার এরকম। তো সেই জায়গা থেকে আমি ফ্রান্সেও কিন্তু প্রমোশনের কাজ করি। ফ্রান্সেও কিন্তু আমি শাড়ি পরে শাড়ির প্রমোশনের কাজ করতেছি। যেমন আমার কোক স্টুডিওর সাথে আমার কাজ হইছে। তারপরে ক্যাফে গানটা করার কথা ছিল। আমার সময়ের কারণে আমার করা হয়নি। তো সেম ওইখানেও আমি কিন্তু নেচে রিলস করে ছাড়ি। শাড়ির ফটোশুট করে ছাড়ি। তারপরে হচ্ছে তোমার কি বলে? সালোয়ার কামিজের ফটোশুট করে ছাড়ি। তারপরে কেউ যদি আমার থেকে এখান থেকে জিনিসপত্র করে এখন ওদের কথা হচ্ছে ওটা ওরা মেনে নিতে পারে। বাংলাদেশেরটা ওরা মানতে পারতেছে না। এখন আমি কি করব বলো? আর আরেকটা জিনিস হচ্ছে বা যারা আমাকে কাজে ডাকতেছে, হয়তোবা তাদের কাছে মনে হইতেছে ওকে দিয়ে আমার প্রচারটা একটু বেশি হবে বা ওর এত ফ্যান পেজ আছে বা ফ্যান ফলোয়ার আছে, সেই জায়গা থেকে আমাকে কাজে নিচ্ছে। এটা তো আমার নিজের রুজি-রোজগার। আমাকে যে কাজে নিচ্ছে সে তো আমাকে টাকা দিচ্ছে। মাগনা তো নিচ্ছে না। তো এটা তো আমার রুজি-রোজগার। হয়তোবা আপুদের ভালো লাগছে না। এটার জন্য আসলে কি করব আমি বলো? মানুষের একটা জায়গাতে একটা মেন্টালিটি কাজ করে। সেটা হুম, হচ্ছে ধরেন আপনার সাথে কেউ মিশছে বা আপনার সাথে খুব কানেকশন বিল্ড আপ হইছে। অডিয়েন্সদের কিন্তু আপনার সাথে একটা অন্যরকম কানেকশন আছে। হুম, হুম, তো ওই কানেকশনের মধ্যে কিছু গ্রুপ থাকে হুম, যারা চায় যে আপনি তাদের লেভেলেই থাকেন অলওয়েজ, হ্যাঁ, উঠবেন না। উড়ব না। হ্যাঁ, উঠতে পারব না। হ্যাঁ, যখন দেখে যে উঠতেছে তখন অনেকের ভিতরে একটা ইনসিকিউরিটি ফিল হয় হ্যাঁ। যে, "আয় হায়! এ তো যাইতেছে গা, উপরে যাইতেছে গা। আমার এখন এভাবে তাকাইতে হবে।" কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এরকম যাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে আমি এরকমই। আমার কাছে মনে হচ্ছে যে যারা জানে আমি নাটক করতাম, তারা তো এটা রিসিভ করা উচিত। যেহেতু নাটক করত তো আসার পরে মিডিয়াতে আসবে এটাই তো স্বাভাবিক। আমি তো খালি আল্লাহ এই এত সুন্দর ছেলেটা আমাকে ডাকে না কেন তার শোতে? মানে আমি বলি সবাই ডাকতেছে আমাকে, এই ছেলেটা আমাকে ডাকে না আমি কেন? খুঁজে পাওয়ার চেষ্টা করতেছিলাম। তো মিথ্যা। ভাগ্য চোখে পেয়ে গেছি। ডাকে না কেন? তখন আমার কাছে মনে হইছে যে আমি চাই যে আমাকে মিডিয়াতে ডাকুক, আমি মিডিয়াতে কাজ করি। কারণ আজকে আমি মিডিয়ার ছিলাম বিধায় কিন্তু আমি এই অবস্থানে আসতে পারছি।
তুমি দেখো অনেক কনটেন্ট ক্রিয়েটর আমার সাথে কাজ করতেছে আমার এইজের। অনেক কিন্তু নাই। হারায় গেছে না? তো সেই জায়গা থেকে আমার অডিয়েন্স হচ্ছে একদম মানে যিনি পথচারী থেকে শুরু করে হাই ক্লাস, হাই সোসাইটি বিলং করে এরকম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমার এখনকার এই শার্টটা তো আমি বললামই তো আমি ওইখানে পরে আসছি। তো ওরা তখনও দেখছে, আজকে তোমার শোতেও দেখবে। কিন্তু ওনারা হয়তোবা চাচ্ছে না যে আপু এটা না করলেও পারতো। আপু আগের মতো থাকুক। আগের জীবন তো চলে যাব। আগের জীবনে আবার যাইতে হবে। আমার কলিজা ফেটে যাচ্ছে। যে আবার আমাকে যাইয়া আমি যে ২ টা মাস কি যে শান্তিতে ছিলাম। জামাইয়ের সাথে একটু ঝগড়া করতে হয় নাই। এই কাঁচামরিচ আনো, মাছ আনো, তরকারি আনো বলতে হয় নাই। বিন্দাস খাইতেছি, ঘুরতেছি, ফিরতেছি। আবার তো যাইয়া সেই ঘষা মাজা, ঘষা মাজা, ঘষা মাজা চলবে। তা আমি আসলে কাউকে তোমার একটা লাইফ তুমি কাউকে কখনো খুশি করতে পারবে না। এক্সাক্টলি, এক্সাক্টলি। দ্যাটস আ ভেরি ইম্পোর্টেন্ট। আমি এখন কয়জনকে বলবো কারো কাছে আমি এখন বলতে গেলে বলবে যে ন্যাকা ষষ্ঠী বলতে আসছে, সিম্পিতি নিচ্ছে। কান্না কোথায় যাবো বলো? আমরা খুব লাস্ট মোমেন্টে আসছি। আমি আপনাকে ২ টা কোয়েশ্চেন করব। যেমন একটা হচ্ছে, আপনি কনটেন্ট ক্রিয়েশন এ যে আছেন এবং আপনার যে জনরা, সেই জনরাতে কিন্তু মেক্সিমাম হচ্ছে ইয়াং কনটেন্ট ক্রিয়েটর। ডু ইউ ফিল চ্যালেঞ্জ যে তাদের সাথে যখন ইন্টারেক্ট করতে হয় বা তাদের সাথে যখন এক কমিউনিটিতে থাকতে হয়? ডেফিনিটলি আমি এভরিডে চ্যালেঞ্জ নিই। এভরিডে। আমি বলি আম এখন তো ইয়াং জেনারেশন। আমাদের এইজের কিন্তু খুব কম পাবা তুমি। নাই ধরতে গেলে। তো সেই জায়গা থেকে আমাকে রিসিভ করাটা নট এ জোক। আমার 3.1 মিলিয়ন হইতে যাচ্ছে। নট এ জোক। তো সেই জায়গা থেকে যাদের ধরো 2 মিলিয়ন আমি অ্যাপ্রিশিয়েট করি। যাদের 200 মিলিয়ন নাকি 200 কত বলে এটাকে? 200 কে কি বলে? 2K 2K 20,000, না 2 লাখকে কত বলে? 20K, 20K 200K, 200K। 200 কে এক্সাক্টলি। মানুষ গালি দিবে আমাকে। গালি দিবে কেন? আমরা ভুল করতেই পারি। আমরা মানুষ। তো তুমি এটা কাইটো না, এটা রাইখো। নাইলে বলবে যে আরে র। তো আমার কাছে মনে হয় যে ওই যে 200 ফলোয়ার যার 2 লাখ ফলোয়ার যার হয়তোবা আরে রেহানা রাখি বুঝি এরকম। তো রিসিভ করতে পারে না। বাট আমি দেখলে, "হ্যাঁ, কেমন আছো? আমি তোমার অনেক ভাল লাগে।" আমার ভাল লাগে। আমি জোশ বলি, "আরে কি সুন্দর!" যে লাস্ট টাইমও তো একটা শোতে গিয়ে দেখছো না আমি সবাইরে ধরতেছি। যে আমারে ট্রোল করছে, আমাকে পচাইছে, আমি তার "হ্যাঁ, আমি তোমার ভিডিও দেখছি। খুব পচাইছো আমাকে। ভাল লাগছে আমার। আরো পচাইও।" এরকম। ভাল লাগছে। তো রেসপেক্ট। আমি ওর জেনারেশনে যাইতে পারব না। ও আমার লাইনে আসতে পারবে না। বাট আমি দেখছি যে যাদের একটু কম ফলোয়ার বা কম ভিউ হয়, মানে তারা ইয়াং। যার কারণে আমাদের মতো বুড়িদেরকে নিতে একটু কষ্ট হয় আরকি। বাট আমি এরকম চ্যালেঞ্জ আমি এভরিডে নিই। এটা শুধু যে তাদের মধ্যে আছে তা না। যারা ব্র্যান্ড প্রমোট করে বা যারা বড়, বড় কোম্পানি আছে, আমি নাম নাই বা বলি, তাদের মধ্যেও কিন্তু এটা ভ্যালু করে। যে আমি কি ওকে দিব না একে দিব কাজ? ভ্যালু করে। তো সে জায়গা থেকে আমার যে এখন বয়স, সেই জায়গা থেকে আমি চাই ডলি মা, দিলারা জামান মা, শর্মিলী মা বা চিত্রাদি ওই বয়সটা পর্যন্ত আমি এই প্রফেশনে কাজ করব। এটা আমার চ্যালেঞ্জ। আমি চুরি করতে চাই না। আমি কোনো কিছু করতে চাই না। তো আমার এখনো যে আমি দেখো আমি প্যান্ট শার্ট পরছি, ক্যামেরার সামনে আসছি দেখে তুমি আমাকে জাজ করতেছো যে রাখি নট গুড পারসন। বাট এমনও অনেক সুন্দর সুইডি আপু আছে যারা আমার থেকেও এজি। তারা কিন্তু এর থেকেও ড্যাশিং কাপড়-চোপড় পরে হাঁটে। হাঁটে কিনা বলো? তো সেই জায়গা থেকে হ্যাঁ, আমাকে অবশ্যই নোট করে দিবে আমার আপু ভাইয়ারা যে, "আপু তুমি এভাবে চলো না, এভাবে চলো।" অফ কোর্স আমি ওটা মেইনটেইন করব। মানুষ জাজ করবে জাজ অ্যাকচুয়ালি। করবে। এই এই কিন্তু কিছু করার নেই। আমার এই চ্যানেল আমি যতদিন বেঁচে থাকবো এটা রান করবে। এটা দৌড়াবে। একটা অন্যরকম এনার্জি, আই ক্যান ফিল দ্যাট। ওকে, সো লাস্ট ওয়ান। বদনজরে বিলিভ করেন? বদনজর বিলিভ করি, হয়েছিল আমার সাথে। আম এটা আমার হয়েছিল আমি গাড়ি কেনার পরে। আমি যখন গাড়ি কিনি, তো তখন মানে যে আমাকে গাড়ি কেনার জন্য যারা হেল্প করছে, তো তাদের ধারণা যে এত টাকা দিয়ে রাখি রাজু গাড়ি কিনবে, দ্যাট মিনস রাখি হিউজ টাকার মালিক। তো
আমি গাড়িটা কিনে জাস্ট সেদিনে আমি শ্মশানের বাসায় দাওয়াত খাইতে গেছি। তা আমি দেখতেছি আমার পাশে উনি বসা। উনি যতবার ফেসবুকে ঢুকতেছে আর দেখতেছে আমার গাড়ির ভিউ কত হচ্ছে। যতবার দেখতেছে, দেখতেছে আমার গাড়ির ভিউ কত হচ্ছে। তা আমি দেখতেছি আর আমি পরে শ্মশানকে বলতেছি, "শ্মশান দেখো, এই ভদ্রমহিলা ওর হাসব্যান্ড আমাকে এত হেল্প করলো গাড়িটা কেনার জন্য। ফুল টাকা আমার। শুধু থাকে না ধরো তুমি আগে গাড়ি কিনছো, আমি তোমার থেকে গাইডলাইন নিছি, নলেজ নিলাম। তো সেই যে আমি নলেজও নিতে চাই না। সত্যি কথা আমি তোমাকে বলি। আমার কাছে হচ্ছে তুমি যদি একটু পড়াশোনা জানো বা একটু অনলাইনটা ঘাঁটো বা একটু আমি যেমন আমার বোনের ছেলের নলেজটা বেশি নিই। ধরো আমি ফ্রান্স থেকে বসে বলি, "নিলয় এটা কেমনে হইছে? ওটা কেমনে হইছে? এটা একটু দেখ তো, এটা একটু কেমনে করতো?" তো এটা আমার কাছে মনে হচ্ছে বদনজর কাকে বলে তুমি শুনলে অবাক হয়ে যাবা। বারবার শুধু স্ক্রল করতেছে আর আমার ভিডিও দেখতেছে যে কত ভিউ হইতেছে এই গাড়ি থেকে। আমি যে টাকা দিয়ে গাড়িটা কিনছি, ওই টাকাটা কি আমার এই ভিডিও থেকে উঠবে কিনা? বুঝো? তুমি নিজে বলো একটা ভিডিও থেকে এত লাখ টাকা উঠে? আমি বারবার দেখতেছি আর একটু পর উনার হাসব্যান্ড আমাকে বলতেছে, "কি ভাবি? গাড়ির টাকা কি এই ভিডিও থেকে উঠবে? উঠবে।" একবার বলছে মেনে নিছি, ২ বার বলছে মেনে নিছি, ৩ বার আমার আর ভাল লাগে নাই কথাটা। আমি বললাম যে, "প্রত্যেকদিন আপনারা একই কথা কেন বলেন? ভাত খাইলেও আমি অনেক টাকা কামাচ্ছি, গাড়ি কিনছি অনেক টাকা কামাচ্ছি।" পরে উনার ওয়াইফ আমাকে বলতেছে, "আমরা তো তোমার মতো ভিডিও বানাই না। আপনার কেন আমার মতো ভিডিও বানাইতে হবে মামা? আপনার আমার মতো কেন ভিডিও বানাইতে হবে? আপনি আপনার মতো ভিডিও বানান। আপনি যদি এই প্রফেশনটাকে ছোট করেন, আপনার এই প্রফেশনে কেন কাজ করতে হবে?" তার ৩ দিন পরে পুলিশ আমার গাড়ি কন্ট্রোল করে। মানে বুঝো? ইনস্ট্যান্ট মানে আমার হাসব্যান্ড আমাকে নিয়ে এয়ারপোর্ট গেল। বলে যে, "চলো আমরা যাই, তোমাকে আমি ঘুরে" তখন একদম নতুন ড্রাইভার। আর ওই দেশে লাইসেন্স পাওয়া মানে হচ্ছে ভাগ্যের বিষয়। ৬-৭ বার পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হয়। আমার হাসব্যান্ডও সেম। বিশ্বাস করবা, গাড়িটা যখন কন্ট্রোল হয়, পুলিশ যখন আমাদেরকে নামাইছে, আমি আমি এই ১ম আমার কাগজ ছিল না। তখনও কোনোদিন পুলিশ আমাকে কন্ট্রোল করতে পারে নাই। আ কোনোদিন পুলিশ আমাকে কন্ট্রোল করে নাই। সেই জায়গায় আমার গাড়িটা কন্ট্রোল হয়। কন্ট্রোল হওয়ার পরে লাইট দিয়ে তো পুরা গাড়ি ঝাঁঝরা করে ফেলছে লাইট দিয়ে মানে শুধুমাত্র ৯০ রাস্তা আমার হাসব্যান্ড ৬৫ তে চালাইছে। পরে বলতেছে যে, "Vous êtes où origine?" আমার জামাইকে বলতেছে, আমার জামাই বলতেছে, "বাংলাদেশ।" বলে, "নাম।" আর আমি তো পারি না ফরাসি অত ভালো মতো। আমি খালি "Désolé monsieur, désolé monsieur, désolé" ওই গাড়িতে শোষানো ছিল। আমার ফ্রেন্ডরাও ছিল। এই যে আমি বদনজর বিশ্বাস করছি আর আমার কাছে মনে হয় ওই ভদ্রমহিলার ওই ভদ্রমহিলার জামাইয়ের নজর এমনভাবে লাগছে আমি কতদিন আমি যে বিশ্বাস করি আমি ঘুমাইতে পারিনি। তখন পুলিশ বলছে কি, "তোর লাইসেন্স আমরা নিয়ে গেছি। তোকে লাইসেন্স দিব না।" বুঝো আমার এত দামি গাড়ি, আমি রাস্তায় নামাইতে পারব না গাড়ি। কারণ আমার লাইসেন্স নিয়ে গেলে আমার গাড়ি কিভাবে আমি নামাবো? পরবর্তীতে আসলে আমাদেরকে এত বেশি জরিমানা করা হইছে। পয়েন্টে কোনো জায়গায় ২৭০ দিছি, কোনো জায়গায় ১৯০ দিছি। আমি প্রায় ৭০ থেকে ৮০,০০০ টাকা বাংলা টাকা আমি শুধু এই জরিমানা দিছি। পুলিশ ধরছে। বলছে, "তুমি এটা মাইন্ড করছো, এটা ফল্ট করছো, এটা করছো, সেটা করছো। না দিয়ে তোমার" তারপর থেকে আমার কাছে মনে হইছে যে বদনজর বলতে কোনো একটা বিষয় আছে। তারপর তো দেখতেন কি ও ভদ্রমহিলা আমার সবকিছুতে পোক করতেছে। মানে আর নিতে পারতেছে না। আল্লাহ গাড়ি কিনে ফেলছে, YouTube, ফেসবুকিং করে আমাকেও এই রাস্তায় নেমে যেতে হবে। মানে আমি তারপর থেকে ওদেরকে দেখলে আমার কাছে মনে হয় যে বাবারে এগুলো নজর লাগবে এদের দেখলে। ব্লক মেরে দেয়। একদম হাইট। ও যদি আমার এই প্রোগ্রাম দেখে, ও আরজি কিপে শোতে এসো আমাকে গালিগালাজ করে গেছে কমেন্টসে। মানে বুঝতেছো মানে মানুষ কতটা ডেসপারেট হইতে পারে যে রেহানা রাখি স্টকার। বুঝতে পারতেছো? ওই ভদ্রমহিলা এই বদনজরের কারণে আমার দোকানে এসে আমাকে বেজ্জতি হয়ে গেছে। তুমি বুঝতেছো মানে কতটা মানে ডেসপারেট হইতে পারে যে রেহানা রাখিকে এক গাড়ির জন্য নামাই ফেলতে হবে। পারবে না। আল্লাহ যদি উপরে ইনশাআল্লাহ। অলরাইট, সো ফার কেমন লাগলো? বিন্দাস লাগছে। আমার কাছে মনে হইছে আজকে আমি খুব সুন্দর মন খুলে কথা বলছি। খুবই ভালো লাগছে। তুমিও এভাবে থেকো। এক্স্যাক্টলি। আমি চেষ্টা করি এভাবেই থাকার এবং আমি চাই যে গেস্ট যে থাকবে সে যেন কমফোর্ট জোনে থেকেই কথাগুলো বলে। আমি কোনো কন্ট্রোভার্সি কোনো কিছুতে নাই। বাহ! জোশ।
চিল করো, বলো নিজের মনের কথা। আমার তো মনে হয় যে আমি মনে হয় তোমার সাথে যদি কথা বলি, আমার যে আরো কত কথা বলার আছে। আমার অনেক কিছু আরো জানার আছে, বাট টাইম ফ্রেমের কারণে আর আপনার নিজেরও একটা ব্যস্ততা আছে, তো সেই জায়গা থেকে মানে সে এখান থেকে পটপট 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 করে কোথায় কোথায় যাবে অলরেডি স্কেডিউল। হ্যাঁ। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার। তোমাকে অনেক ধন্যবাদ। ফ্রান্সে যান, বাংলাদেশে মিস করেন, বাংলাদেশে মিস করলে আবার বাংলাদেশে আসা তারা আসবে, and তারপর আমরা প্রপার ওয়েতে আরও আয়োজন করে আবার বসবো, আড্ডা দিব। আমি অনেক লাকি। আমি তোমার অনেক শো দেখছি। আমি তোমার ভয়েস খুবই পছন্দ করি। আমি ১ম দিনে তোমাকে আমি বলছি যে আমার তোমার ভয়েস খুব ভাল লাগে। সেই জায়গা থেকে আসলে এটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং যে আমার রাইট নাও চলার পথে আমি এত সুন্দর, সুন্দর মানুষগুলাকে পাচ্ছি। যেমন এটা স্পেশালি গৌতম দাদাকে থ্যাংক ইউ দিতে হয়। কারণ দাদার থ্রুতে আমার তোমার সাথে পরিচয়। অনেকে মনে করে দাদাকে আমি মনে হয় ভাইরাল হওয়ার পরে চিনি। কিন্তু বিষয়টা ওরকম না। ওকে আমি চিনি ১৮ বছর না? রাইট, 2008-এ আপনি বলেছেন। হ্যাঁ, 2008 এ। তো স্পেশালি তাকেও ধন্যবাদ। তোমার সাথে আমাকে পরিচয় করায় দিছে। স্পেশালি তোমাকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ আমি ফ্রান্সে গেলে অবশ্যই যোগাযোগ থাকবে। আর ভালো থেকো। থ্যাংক ইউ, সেম হিয়ার। ভালো থাকবেন, আমিও ভালো বিন্দাস থাকবেন, অ্যান্ড যেভাবে আছেন সেভাবে থাকবেন। থ্যাংক ইউ।